রাজনীতিতে ইস্যু ভারতের রেল ট্রানজিট সমঝোতার খণ্ডিত অংশ প্রচার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি। ঢাকার আইনে চলবে দিল্লির রেল, বলছে আওয়ামী লীগ। অস্ত্র ও বিস্ফোরক বহনের বিষয়টি চুক্তিতেই আছে, ধোঁকা দিচ্ছে জনগণকে, দাবি মির্জা ফখরুলের। আর্মস, অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন। প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। অবিশ্বাস, সন্দেহ থাকলে শত্রুতা বাড়ে, শত্রুতা বাড়লে বন্ধুত্ব থাকে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নতুন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা, মাসে মাসে নয় এককালীন পেনশন চান শিক্ষকরা। ভারতের সঙ্গে বাংলাদেশের রেল ট্রানজিট সমঝোতার খণ্ডিত অংশ প্রচার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, দেশের মানুষকে উস্কানি দেওয়ার জন্যই কল্পিত মন গড়া কথা বলছে দলটি। চুক্তি বাস্তবায়ন হলে দেশের আইনের মধ্যে থেকেই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন পরিচালিত হবে। সমঝোতা স্মারকের বিষয়গুলোকে নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে। ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আর্মস, অ্যামিউনিশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র, কানেক্টিভিটির নামে দেশের স্বার্থ বিলিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নয়, সমঝোতা চুক্তি নিয়ে সরকারই জনগণকে বোকা বানাচ্ছে বলেও দাবি তার। তিস্তা সহ ভারতের কাছে পাওনা বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের সবকটিরই বিরোধিতা করে আসছেন বিএনপি নেতারা। সবচেয়ে বেশি সমালোচনা প্রতিবেশী দেশটিকে দেয়া রেল ট্রানজিট সমঝোতা চুক্তিকে ঘিরে। সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিবের গণমাধ্যমে দেয়া বক্তব্যে আবারও উঠে আসে রেল করিডর প্রসঙ্গ। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করতেই ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তি করেছে সরকার। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। চুক্তি নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর অভিযোগের প্রতিক্রিয়ায় পাল্টা অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, সমঝোতা চুক্তি নিয়ে ক্ষমতাসীনরাই জনগণকে বোকা বানাচ্ছে। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে
প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করে এসেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে। এক যুগের বেশি সময় পার হলেও তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে না পারায় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। তার অভিযোগ, ন্যায্য পাওনা আদায়ের চেয়ে ভারতকে সুবিধা দিতেই বেশি মনোযোগী সরকার। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটা আমরা পাইনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বন্ধুত্ব আছে বলেই সরকার ভারতের কাছ থেকে অনেক রকম সুবিধা আদায় করতে পেরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ঢাকা জেলা কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, নিজেদের মধ্যে অবিশ্বাসের কারণে কোনো আন্দোলন করতে পারে না বিএনপি। আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি বিষধর সাপ। তিস্তার ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে বুঝে পেতে বছরের পর বছর জল ঘোলা হয়েছে অনেক। দুই দেশের সরকার আসে, সরকার যায়, তবু মেলেনি কোনো ফল। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বললেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা চুক্তির প্রধান বাধা। এবার কিন্তু কোনো চুক্তি হয় নাই। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি, এ দুটা কি এক? তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রগতি সাধন করেছে। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার। এ সময় দলের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বিএনপির মধ্যে অবিশ্বাস ও ভাঙনের ইঙ্গিত দিয়ে বলেন, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ বিএনপি। চলছে বিএনপিতে। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভায় জঙ্গিবাদকে উস্কে দিয়ে দেশের জনগণকে ভয়াবহ পরিস্থিতির দিকে বিএনপি ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জামাত বিএনপি গোষ্ঠী এখনো কিন্তু তার জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য, জঙ্গিবাদের অর্থের যোগানদাতা, আবার বাংলাদেশকে বিভিন্ন নামে তারা বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টির জন্য চেষ্টা করছে। পাকিস্তানি কায়দায় বিএনপি ভারতের বিরুদ্ধে দেশের মানুষের মন বিষিয়ে তুলছে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। সমস্ত মিথ্যা ষড়যন্ত্রমূলক গুজব ছড়াচ্ছে ভারতের বিরুদ্ধে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের দাবি, আগামী দিনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান শিক্ষকরা। সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জট সহ একাডেমিক ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাসরুমে ঝুলছে তালা। খোলার দিনেও বিশ্ববিদ্যালয়ে নেই চিরচেনা সেই ব্যস্ততা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়। কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। আজকে যদি এই প্রজ্ঞাপন মেনে না হয়, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে সরকারের অধিদপ্তরে পরিণত করবে। দলমত নির্বিশেষে সব শিক্ষকরাই এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ বলে আমরা মনে করি। এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জটের শঙ্কা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় সেশন জটে ভুগবেই। এরকম আন্দোলন চলতে থাকে, ক্লাস আমাদের বন্ধ থাকে, সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে পড়ব। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয়েছে দেশের উচ্চ আদালতে। রিটে বাংলাদেশ ব্যাংক,
জনপ্রশাসন সচিব সহ সংশ্লিষ্ট 10 জনকে বিবাদী করা হয়েছে। কাল এ বিষয়ে শুনানির কথা রয়েছে। রিটকারী আইনজীবী বলছেন, 5 বছর পর পর সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসেব দাখিলের আইন থাকলেও বাস্তবায়ন হচ্ছে না। এ কারণে সরকারি চাকরিজীবীদের অপরাধ লব্ধ অঢেল সম্পদ অর্জনের তথ্য বেরিয়ে আসছে। সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি 5 বছর পর পর সম্পদ বাড়লো না কমলো, বাড়লে কি পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা রয়েছে সরকারি কর্মচারীদের সম্পদ কেনা বিনিয়োগ করার বিষয়ে নানা বিধিনিষেধ। নিয়ম আছে, কিন্তু মানে কতজন? এক্ষেত্রে সরকারের তৎপরতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসছে, সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত কিনা। এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হলো দেশের উচ্চ আদালতে। রিটকারী আইনজীবী বলছেন, সরকারি কর্মচারীদের বছর বছর সম্পদের হিসেব নেওয়া গেলে বেনজির, মতিউর, ফয়সালরা অঢেল সম্পদের মালিক হতে পারত না। যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত, তাহলে আজকে এই বেনজির, মতিউর, ফয়সাল এদের জন্ম হয় কিভাবে? দুদক তো অন দ্য ফেসিয়াল অফ দ্য রেকর্ড দ্বারা ফেল করেছে। দুর্নীতি প্রতিরোধে সরকারের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়ার পক্ষে মত রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তারও। সিনিয়র আইনজীবীরা বলছেন, হিসেব নেওয়া শুরু হলে কমে আসবে দুর্নীতির প্রবণতা। সবার তো আর সম্পত্তির হিসাব সরকারের পক্ষে পরীক্ষা করা সম্ভব না, কিন্তু দৈব চয়নের ভিত্তিতে কিছু যদি পরীক্ষা করে তাহলেই কিন্তু এই দুর্নীতির ব্যাপারটা অনেকটা কমে আসবে। পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ, অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।